হ্যালো, ওয়েলকাম টু পাঠকুটির। আজ আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় ধ্বনি পরিবর্তন সম্পর্কে। এবং ধ্বনি পরিবর্তনের আজকে এটি আমাদের প্রথম ভিডিও এবং এরপরে আরো কতগুলো ভিডিও আসবে। তো আজকের ভিডিওতে আমি যেটা আলোচনা করব সেটি হলো স্বরলোপ এবং স্বরাগম। এবার এই স্বরাগম এবং স্বরলোপ আলোচনার আগে আমি ধ্বনি কি এটি একটু ছোট করে বলি, তারপরে আমি এটি শুরু করছি। দেখো, আমি কতগুলো বাক্য বলছি এখানে। এবার বাক্য কতগুলো শব্দ দিয়ে তৈরি হয়। এবার এই শব্দগুলো যে ছোট ছোট অংশ দিয়ে তৈরি হয়, ভাষার সবচেয়ে যে ছোট ছোট অংশ দিয়ে তৈরি হয়, ক্ষুদ্রতম অংশ দিয়ে তৈরি হয়, সেটাকে বলা হয় ধ্বনি। যেমন অ, আ, ক, খ এগুলো। এবার শব্দ উচ্চারণ করতে গিয়ে বা কোনো একটা শব্দ বলতে গিয়ে বিভিন্ন এলাকার মানুষ কিন্তু সেটা বিভিন্ন ভাবে বলে। এটাকেই বাংলা ব্যাকরণে বলা হয় ধ্বনির পরিবর্তন। বা সবসময় যে অঞ্চল ভেদেই পার্থক্যটা দেখা যায় তা না, একই অঞ্চলের ভিতরেও কিন্তু যদি শারীরিক কোনো ত্রুটি থাকে, যেমন কিনা উচ্চারণে তার অসুবিধা হয় বা কেউ কানে কম শোনে, সেই ক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমস্যাটা হতে পারে। তো ধ্বনি পরিবর্তনকে মোট 4 ভাগে ভাগ করা যায়। কি কি? এক, ধ্বনির আগম। ধ্বনির আগম, শব্দের ভিতর ধ্বনির আগমন ঘটে, বা একে আরেকটা নাম আছে, আরেকটা নামে ডাকা হয় ধ্বন্যাগম বলে। 2 নম্বরে আছে ধ্বনির লোপ, অর্থাৎ কোন শব্দ থেকে কোন ধ্বনি লোপ পেয়ে যায়, উঠে যায়। তৃতীয়ত ধ্বনির স্থানান্তর, একই শব্দের ভিতরে কোন একটা ধ্বনি আরেকটা ধ্বনির জায়গায় চলে যায় এবং সেই ধ্বনিটা অন্য জায়গায় চলে আসে, তো এটা হলো ধ্বনির স্থানান্তর। আর 4 নম্বর আছে ধ্বনির রূপান্তর, অর্থাৎ শব্দের ভিতরে কোনো ধ্বনি একেবারে চেঞ্জ হয়ে গিয়ে অন্য কোনো ধ্বনিতে পরিণত হয়, যেটাকে বলা হয় রূপান্তর। দেখো, যতই পরিবর্তন হোক না কেন কোনো শব্দের ভিতরে এই ধ্বনিগুলো, শব্দের অর্থের কিন্তু কোনো পরিবর্তন হয় না, এটা মাথায় রাখবে। ধ্বনি পরিবর্তন মানে কিন্তু শব্দের পরিবর্তন না, ধ্বনি পরিবর্তন মানে হলো শুধু উচ্চারণের পরিবর্তন। ওকে, অর্থ সবসময় কিন্তু একই থাকবে। তো আমরা যেটা শুরু করব, আমাদের আজকে যেটা আলোচ্য বিষয় সেটি হলো স্বরাগম এবং স্বরলোপ। তো আমি প্রথমে স্বরাগম দিয়ে শুরু করি। দেখো, স্বরাগম, স্বরাগম অর্থ স্বরের আগম, অর্থাৎ স্বরধ্বনির আগম। ব্যাকরণকে আমরা কঠিন বলে মনে করি, কিন্তু ব্যাকরণ কিন্তু অতটাও কঠিন না। ব্যাকরণে যে শব্দগুলো ব্যবহার করা হয়, যদি সেই শব্দগুলোর মানে প্রপারলি জানা যায়, একটু বুঝে পড়ার চেষ্টা করা যায়, একটু মানে জেনে পড়ার চেষ্টা করা যায়, তাহলে কিন্তু এটা, অর্থাৎ ব্যাকরণটা আমাদের কাছে অনেকটা সহজ লাগবে। তো দেখো, প্রথমে যদি আমি আলোচনা করি স্বরাগম, স্বরাগম কে 3 ভাগে ভাগ করা যায়। কি কি? আমি 3টে পয়েন্ট করি। স্বরাগম শব্দের শুরুতে হতে পারে, কোন একটা শব্দ উচ্চারণ করতে গিয়ে তার শুরুতেই পরিবর্তন হয়ে যেতে পারে, সেটাকে বলা হয় আদি স্বরাগম। যেহেতু শব্দের আদিতে হয়, শুরুতে হয়, তাই সেটা আদি স্বরাগম। পরিবর্তনটা শব্দের মধ্যেও হতে পারে, মাঝখানেও হতে পারে, তাই সেটা মধ্য স্বরাগম। আবার একদম শেষে হতে পারে বা অন্তে হতে পারে, তাই এর তৃতীয় যে ভাগ সেটি হলো অন্ত স্বরাগম। এবার আমরা কিছু এক্সাম্পলের সাহায্যে ব্যাপারটি দেখব। দেখো, আমরা আশেপাশে অনেককে বলতে শুনি যে আমি স্কুলে যাব বা ও স্কুলে যাবে। তো কথাটি বা শব্দটি ছিল স্কুল, শব্দটি স্কুল, কিন্তু উচ্চারণের সময় একটা এক্সট্রা হ্রস্বই চলে আসে, স্কুল। যখন স্কুলের বদলে বলা হচ্ছে স্কুল, তখন একটা হ্রস্বই চলে আসলো। হ্রস্বই চলে আসা কিন্তু স্বরের আগমন ঘটলো, তাই তো?
কোথায় ঘটালো? শব্দের আদিতে, শব্দের একদম শুরুতে আগমন ঘটালো, তাই এটিকে আমরা বলবো আদি স্বরাগম। এটিকে বলবো আমরা আদি স্বরাগম। দেখো অর্থের কোনো পরিবর্তন হলো কি? স্কুল বলতেও একজন যেটা বোঝে স্কুল বলতেও সেই একই জিনিসই বোঝে, তাই শব্দের অর্থের কোনো পরিবর্তন হবে না। আমি আবারও বলছি, শুধুমাত্র শব্দের উচ্চারণটা চেঞ্জ হয়ে যাবে। এরপরে ধরো কেউ কোন শব্দকে, যেমন কিনা স্পর্ধা, শব্দ আছে স্পর্ধা, স্পর্ধা শব্দটাকে কেউ উচ্চারণ করলো আস্পর্ধা। আসলে আমরা কথা বলতে গিয়ে এই স্পর্ধার বদলে আস্পর্ধা শব্দটাই বেশি ব্যবহার করি। দেখবে পুরোনো বাংলা সিনেমা বা এখনো কোনো বাংলা সিনেমা যদি দেখো, যে নায়িকার বাবা হয়তো নায়ককে বলছে যে তোর আস্পর্ধা তো কম না যে তুই আমার মেয়ের দিকে তাকাস, বা এইরকম যে ব্যাপারগুলো। তো এটিতে কিন্তু আমরা আদি স্বরাগমের একটা উদাহরণ দেখতে পাই। শব্দের আদিতে আ স্বরধ্বনির আগমন ঘটলো, তাই আমরা এটি দেখতে পেলাম আদি স্বরাগমের একটা উদাহরণ। একইভাবে যদি শব্দের মধ্যে স্বরধ্বনির আগমন ঘটে তাহলে সেটা হবে মধ্য স্বরাগম। যেমন কিনা রত্ন, রত্ন, রত্ন শব্দটি পরিবর্তিত হয়ে গেল রতনে। যখন রত্ন থেকে রতন হলো, দেখো চোখে দেখে হয়তো ইনিশিয়ালি খুব বোঝা যাবে না যে শব্দের ভিতর কি পরিবর্তন হলো। হ্যাঁ, এখানে যুক্তাক্ষর ছিল, এখানে যুক্তাক্ষর নেই, কিন্তু বর্ণ যেগুলো ছিল দেখো একই আছে। এখানে র, এখানেও র, এখানে ত, এখানে ত, এখানে ন, এখানেও ন। তাহলে এক্সট্রা এই স্বরধ্বনি আসলো কোথায়? এটা আমরা বুঝতে পারবো যদি আমরা এর বর্ণ বিশ্লেষণ করি। দেখো বর্ণ বিশ্লেষণ করলে কি দাঁড়াচ্ছে, রত্নের যদি আমরা করি তাহলে দাঁড়াবে র যুক্ত অ যুক্ত ত যুক্ত ন যুক্ত অ, রত্ন। রতনের যদি আমরা করি তাহলে দেখো কি দাঁড়াবে, র যুক্ত অ যুক্ত ত যুক্ত অ যুক্ত ন যুক্ত অ, র অ ত অ ন অ। আচ্ছা বেশ, তাহলে দেখো এখানে এক্সট্রা কি আসলো, এখানে র অ ত ছিল, এখানে র অ ত ছিল, এখানে ন অ ছিল শেষে, এখানেও ন আছে, কিন্তু এক্সট্রা এই অ স্বরধ্বনি চলে আসলো কোথায়? শব্দের মধ্যে, শব্দের মাঝখানে। যেহেতু শব্দের মধ্যে আসলো, শব্দের মাঝখানে আসলো, তাই আমরা এটিকে বলবো মধ্য স্বরাগম। ওকে, একই রকম আমরা আরো শব্দ দেখতে পাবো। স্বপ্ন হয়ে যায় স্বপন, এরপর হয়ে যাবে মনে করো প্রাণ, প্রাণ হয়ে যায় পরাণ, প্রাণ হয়ে যাচ্ছে পরাণ। তো প্রাণ থেকে যখন পরাণ হবে সেটিও কিন্তু আমাদের মধ্য স্বরাগমের উদাহরণ হবে। তোমরা যদি এটিকে বর্ণ বিশ্লেষণ করো তাহলে তোমাদের কাছে এটি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এই মধ্য স্বরাগমের আরেকটা নাম আছে যেটিকে বলা হয় বিপ্রকর্ষ। পরীক্ষায় যদি আসে এমসিকিউতে যে কোনটি বিপ্রকর্ষের উদাহরণ, তো তোমরা জানো মধ্য স্বরাগম কাকে বলে, মধ্য স্বরাগমের নাম শুনেছো। বিপ্রকর্ষ যদি না শোনো তাহলে কিন্তু পরীক্ষার হলে একদম অবস্থা খারাপ। তো বিপ্রকর্ষ যেটা, মধ্য স্বরাগমও সেই একই জিনিস। তো এই যে শব্দগুলো মধ্য স্বরাগমের যে মানে ব্যবহার, এটি কিন্তু আমরা গানের ক্ষেত্রে দেখতে পাই। রবীন্দ্রনাথ ঠাকুরের গান যদি দেখি যে আমারও পরানো যাহা চাই, তো এখানে আমারও পরানো যাহা চাই, এখানে কিন্তু যদি এই প্রাণ ব্যবহার করতো রবীন্দ্রনাথ, আমারও প্রাণ যা চায়, প্রাণ যাহা চায়, তাহলে কিন্তু সব দেখো গানের যে মাধুর্যটা সেটাই নষ্ট হয়ে যেত। তাহলে এই যে ব্যাপারটা এখানে শব্দের মাঝখানে যে একটা তোমার স্বরধ্বনির আগমন ঘটছে, তাহলে মধ্য স্বরাগমের উদাহরণ, এটি ক্লিয়ার। নেক্সটে আমরা আসবো অন্তঃস্বরাগম। অন্তঃস্বরাগম অর্থাৎ শব্দের একদম শেষে, শব্দের একদম অন্তে কি স্বরধ্বনির আগমন ঘটবে। যেমন বেঞ্চ,
বেঞ্চ কে কেউ বলল বেঞ্চি, বেঞ্চি। তাহলে উচ্চারণটা কেমন হচ্ছে দেখো, বেঞ্চ ছিল, তারপরে একটা হ্রস্বই আসছে উচ্চারণে, বেঞ্চি। তাহলে একদম শব্দের শেষে একটা স্বরধ্বনির আগমন ঘটায়, এটি হয়ে গেল অন্তঃস্বরাগমের উদাহরণ। এটি ছিল সম্পূর্ণ স্বরাগম। এবার যদি অন্য কোনো উদাহরণ আসে সেটি তোমরা দেখে বুঝতে পারবে, নিশ্চয়ই বর্ণ বিশ্লেষণ করতে পারো, তো এটি তখন তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এবার দ্বিতীয় যেটি আলোচ্য বিষয় ছিল আমাদের আজকে, সেটি হলো স্বরলোপ। স্বরলোপ, ওকে, স্বরলোপ। স্বরলোপটা আর কিছুই না, স্বরাগমকে যদি উল্টে দিই তাহলে সেটি হয়ে যাবে স্বরলোপ। স্বরাগমকে উল্টে দিলে সেটা স্বরলোপ। দেখো দেওয়া থাকলো স্কুল, স্কুল থেকে যদি স্কুল হয়, সরি, স্কুল থেকে যদি স্কুল হয় তাহলে সেটা কি হয়ে গেল, প্রথমে যে আদিতে বা প্রথমে যে হ্রস্বই স্বরধ্বনিটা ছিল সেটি উঠে গেল, সেটি লোপ পেয়ে গেল, তাই এটা হয়ে যাবে আদি স্বরলোপ। পরেরটা আস্পর্ধা, আস্পর্ধা থেকে চেঞ্জ হয়ে গেল স্পর্ধা। এটি কি হলো, শুরু থেকে বা আদি থেকে স্বরধ্বনি চলে গেল, তাই এটিও হবে আদি স্বরলোপ। একইভাবে রতন থেকে রত্ন, পরাণ থেকে প্রাণ, এটি হবে মধ্য স্বরলোপ। আবার বেঞ্চি থেকে বেঞ্চ, এটি হবে অন্তঃস্বরাগম। ওকে, তো আজকে এটি ছিল আলোচ্য আমাদের বিষয়। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এবং এরকম আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বেশ, পরবর্তীতে ধ্বনি পরিবর্তনের এবং আরো অন্যান্য বিষয়ের অনেক ভিডিও নিয়ে আমি হাজির হব এখানে। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।